দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আমাদের সঙ্গে প্রতি পর্বেই একজন নতুন অতিথি থাকেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে, বদলেছে ক্ষমতার সমীকরণ, সামনে এসেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতায় জামায়াতে ইসলামের রাজনৈতিক অবস্থানও আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বিএনপি সরকারের ভূমিকা, জামায়াতের রাজনীতি এবং ঢাকার ভবিষ্যৎ সবকিছু নিয়ে আজকের দ্য হট সিটে মোহাম্মদ সেলিম উদ্দিন। মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী, একই সাথে আপনি ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী। আপনাকে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্নটি করতে চাই, আজকে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে সংসদে এবং সেটি রাষ্ট্রপতি নির্বাচন। বিগত কয়েকটি সরকারের সময় আমরা দেখেছি একক প্রার্থী ছিল, কোনো ভোটাভুটি ছিল না। এই যে নিশ্চিত পরাজয় জেনেও আপনারা প্রার্থী দিয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে জয়লাভ করে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হয়তো শপথ নেবেন, সেই জায়গায় কি ধরনের গণতান্ত্রিক চর্চা আপনারা শুরু করলেন নিশ্চিত পরাজয় জেনেও? জি, ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আজকে প্রেসিডেন্ট নির্বাচন হলো এবং মেবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো ওনাকে আমি স্বাগত জানাই। বাংলাদেশে একজন রিনাউন্ড পলিটিশিয়ান, একটি বড় রাজনৈতিক দল থেকে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন। যদিও এই ব্যাপারে কথা আছে যে এরকম সরাসরি পলিটিক্যাল লিডার না হয়ে সমাজে আরও অনেক হয়তো গণ্যমান্য ব্যক্তি ছিলেন যারা একটু নিউট্রালি সমাজকে দেখেন, রাষ্ট্রকে দেখেন, তাদের মধ্য থেকে কেউ হইলেও হতে পারতেন। একেবারে সবসময় যে দল থেকে হইতে হবে এমনটিও নয়। আরেকটা নেগেটিভ বা বলা যায় যে দুঃখজনক বিষয় হলো 70 অনুচ্ছেদ। জুলাই সনদের অন্যতম কথা ছিল সংবিধান সংস্কার, এবং কথা ছিল ভোটে যারা ভোটে জিতবেন তারা প্রথমে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং 180 দিনের ভিতরে এই যে 72-এর যে সংবিধান, হাসিনার যে সংবিধান, এই সংবিধানকে, যেটা ম্যাডাম বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি যদি আবার পাওয়ারে যেতে পারি এই সংবিধান ছুঁড়ে মারব। দুর্ভাগ্য যে ম্যাডামের হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ম্যাডামই এই দলটাকে বাঁচিয়ে রেখেছে এবং তিনি মোস্ট পপুলার একজন পার্সন ছিলেন। তার মৃত্যুর পরে তার জানাজা এবং দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এটাই প্রমাণ করে তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি ভালো একজন রাজনীতিক ছিলেন। তো বর্তমান বিএনপি সেই ভালো রাজনীতিকে অনুসরণ করে নাই, করছে না এখন পর্যন্ত, হয়তো করবে সামনে, আমরা আশা করি তারা করবে। কিন্তু মির্জা ফখরুল তো সজ্জন ব্যক্তি, রাজনৈতিক ক্যারিয়ার তার। আপনাদের এন থেকে যেভাবে বলা হচ্ছিল যে রাজনৈতিক ব্যক্তি না হয়ে হয়তো পেশাজীবী বা অন্য কাউকে আনা যেত, আমরাও এটা বলছি না, সমাজের বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো আসছে না। মির্জা ফখরুলের ব্যাপারে তো আমি প্রথমে স্বাগত জানালাম যে উনি প্রেসিডেন্ট হচ্ছেন, ভালো। কিন্তু তিনি না হয়েও সমাজের অনেকের কথা হচ্ছে যে অন্য আরও ভালো ব্যক্তিরও হয়তো সমাজে ছিলেন, তারা হইতে পারতেন, তিনি রাজনীতিতে ভূমিকা রাখতে পারতেন। বিএনপিতে তো লিডারশিপের প্রয়োজন আছে। যাই হোক, বিএনপি ভালো জানে যেটা তারা করেছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কথা হলো বিএনপি সংবিধান সংস্কার করে যদি আজকে নির্বাচনটা দিত তাহলে হতে পারতো এই নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট যে প্রার্থী দিয়েছে, বাংলাদেশের ইতিহাসের একজন সেরা মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে রিভল্ট করেছিলেন, যার নেতৃত্বে বা যে 2-3 জন মিলে মুক্তিযুদ্ধে শুরু করেছিলেন তাদের অন্যতম, এবং মুক্তিযুদ্ধের উপরে যিনি পিএইচডি করেছেন, তার অনেক বয়স হওয়ার পরে তার থিসিস, তার গবেষণা এখনও অ্যালাইভ আছে। তো তিনি তার মতো একজন তুখুর রাজনীতিবিদ, তুখুর পার্লামেন্টারিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ, তো তিনি হইতে পারতেন যদি 70 অনুচ্ছেদ না থাকতো। বিএনপি সাহসটা নিতে পারতো, চ্যালেঞ্জ নিতে পারতো যে ঠিক আছে 70 অনুচ্ছেদ যদি সংশোধন হতো তাহলে যে কাউকে ভোট দিতে পারতো। এখন যে ভোটের বাধ্যবাধকতা রয়েছে, যে উনিও তো বিএনপিতে ছিলেন এক সময় এবং তার অনেক বক্তব্য অনুরক্ত বিএনপিতে আছে, হতে পারতো যে তিনিও তো নির্বাচিত হয়ে যেতে পারতেন। তারপরে আমাদের জন্য আশার বাণী যে দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, দুজন প্রার্থী রয়েছে এবং সেখান থেকে মির্জা ফখরুল, সেই নির্বাচনে জামাত
এবং ইসলাম এগারো আলমগীর সাহেব দল জয়লাভ অত্যন্ত দক্ষতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে। কোনো ওয়াকওভার না দিয়ে নির্বাচনের প্রতি যে নিশ্চিত যে আমরা হয়তো পাশ করব না, কিন্তু তারপর আমরা প্রার্থী দিয়েছি এবং সবচেয়ে বেস্ট প্রার্থীটা দিয়েছি। কর্নেল অলি আহমদ বীর বিক্রম একাধিকবার মন্ত্রী ছিলেন, বহুবার এমপি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একান্ত কাছের মানুষ ছিলেন, বেগম জিয়ার কাছের মানুষ ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তার ভাই কুকু সাহেব মারা গেছেন, ওনাদেরকে একেবারে নিজের সন্তানের মতো করে দেখতেন। তো সেই ব্যক্তিটাও তো হতে পারতেন কিন্তু আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদের বারের কারণে আমরা হয়তো আরও যোগ্য প্রেসিডেন্ট থেকে বঞ্চিত হলাম। শেষ পর্যন্ত আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আজকে রাষ্ট্রপতি হিসাবে পেলাম। শপথের পরে নিশ্চয়ই বাকি বিষয়গুলো কনফার্ম হবে। আমরা একটু আপনার দল নিয়ে আলোচনা করতে চাই। আপনি জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। জামাত এখন বিরোধী দল বা জামাতের জোট এখন বিরোধী দল। জামাতকে এখন আগের চেয়ে অনেক বেশি জনসম্পৃক্ত ও রাজনৈতিকভাবে দৃশ্যমান দেখা যাচ্ছে। এটা কি জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ফল, নাকি জামাতের দীর্ঘদিন যে সাংগঠনিক প্রস্তুতি তার ফল পাচ্ছেন আপনারা? জামাত কখনো বসেছিল না। জুলাই বিপ্লবের পূর্বেও জামাত যে পরিমাণ রাজনীতিতে সক্রিয় ছিল, সামাজিক কাজে সক্রিয় ছিল। জামাত একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তার এত কাজ আছে। এই মিছিল মিটিং বা বিরোধীদের সাথে বাকযুদ্ধ, এইটা জামাতের কোনো কাজের মধ্যেই পড়ে না। এটা খুব ছোটো কাজ। জামাতের নিয়ম মানে পার্টিটাকে চালাইতে হয় একটা সিস্টেমের ভিতরে, এবং সেখানে পড়ালেখা করা লাগে, বিভিন্ন ধরনের পড়ালেখা করা লাগে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, পারিবারিক বৈঠক করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, সামাজিক দায়িত্ব পালন করতে হবে, আবার মামলা ফেস করতে হবে, গম কোন ফেস করতে হবে। মানে জামাত অনেক বড় একটা ব্যস্ততার মধ্যে দিয়ে তার সব সময় গিয়েছে। হাসিনা যখন ছিল, আওয়ামী লীগ ছিল, তখন আমাদের কাজ আরও বেশি ছিল। কারণ হলো কি, এখন একটা মিটিং যখন 500 লোকের একসাথে করতে পারি, তখন এটা 50 ভাগে ভাগ করে করা লাগতো, কারণ 500 লোক তো এক জায়গায় জড়ো হইতে দিবে না। তো ফলে আমাদের তখন ব্যস্ততা আরও বেশি ছিল। এখন যেটা দেখতেছেন, কারণ এখন আমরা হয়তো ওই যে 500 লোককে ভাগ করে ভিন্ন ভিন্ন জায়গায় করতাম, এখন এটা এক জায়গায় করে ফেলতেছি। মিডিয়ায় আসতেছে, ক্যামেরা ধরতেছে। আগে তো ক্যামেরা ধরার তো প্রশ্নই নেই। তো ফলে মনে হচ্ছে যে এখন জামাত অনেক বেশি ব্যস্ত। জামাত আগেও সক্রিয় ছিল, এখনও সক্রিয় আছে, এবং জামাত ইনশাআল্লাহ সক্রিয় থাকবে। জামাত ওয়েলফেয়ার পলিটিক্স করে আমরা প্রায় শুনি, বা আপনি নিজেও বললেন আপনাদের বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামো রয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামাতের আসলে মডেলটা কি? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামাতের মডেল তো পরিষ্কার। জামাত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট করতে চায়, যে রাষ্ট্রে যেখানে আমরা একটা ফেয়ার অ্যান্ড জাস্ট সোসাইটি কায়েম করব, যেখানে সবাই সবাইকে সম্মান করবে, সবার অধিকার সংরক্ষিত থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, যেখানে কোনো ধরনের স্বৈর শাসন, জোর জবরদস্তি, দখলবাজি, দুর্নীতি, ঘুষ এবং সন্ত্রাসের কোনো চিহ্ন থাকবে না, যেখানে মানুষ মিলেমিশে চলবে। ওটা ফেয়ার অ্যান্ড জাস্ট সোসাইটি আমরা কায়েম করব। আমাদের যে সংবিধান আছে এবং আমাদের যে ইসলামিক যে মূল্যবোধ আছে, নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, সাহাবায়ে কেরামের যে জীবনী আছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আধুনিক যে জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক যে কলা কৌশল, এগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা নিউ মডেল উপস্থাপন করব। এটা কথার মাধ্যমে যা বুঝতে পারলেন, এটা বাস্তবে বোঝানোটা আরও সহজ হবে। কিন্তু আমরা যখন সেই রাষ্ট্রটা উপহার দিব, যে রাষ্ট্রে কেউ কাউকে ঘৃণা করবে না, কেউ কাউকে, যেখানে যোগ্যতার ভিত্তি হবে মেধা, যোগ্যতার ভিত্তি হবে অনেস্টি, যোগ্যতার ভিত্তি হবে যে বেশি কর্মঠ, যে বেশি কাজ করতে পারবে, যার কন্ট্রিবিউশন রাখার ক্যাপাসিটি আছে। অমুক তমুক মানে টাকার বিনিময়ে যার অনেক টাকা আছে, এসে টাকা দিয়ে এসে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এটা হবে না। একেবারে গ্রাম থেকে একজন এসে হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবে, বিকজ অফ তার অনেস্টি আছে, তার মেধা আছে, তার কর্মের ক্ষমতা আছে, মানুষকে দেওয়ার মতো কিছু করার যোগ্যতা আছে, সেরকম লোক, মানে সাধারণ মানুষ সেখানে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে। কিন্তু আপনাদের যে রাজনৈতিক দর্শন, সেখানে তো কেন্দ্রীয় জায়গায় ইসলামী মূল্যবোধ রয়েছে, কিন্তু বাংলাদেশ তো বহু ধর্ম, বহু মত বা বহু পরিচয়ের রাষ্ট্র। সেইখানে দুই বাস্তবতার মধ্যে কি আপনাদের ভারসাম্য কিভাবে করবেন আসলে? কেন এখন হচ্ছে না? এখন বাংলাদেশ রাষ্ট্র কীভাবে চলছে? এখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, একই স্কুলে, একই কলেজে, একই
বিশ্ববিদ্যালয়ে পড়তেছে না, যার যার ধর্মীয় দিকটা প্রত্যেকে যার যার মতো করে প্র্যাকটিস করবে। কারো উপরে কারো ধর্মের তো জোর করে চাপাই দেওয়া হবে না। এটা ইসলামও বলে না, আর প্রেজেন্ট কোনো লও বলে না। প্রেজেন্ট ল বলে, ইসলামও বলে যে প্রত্যেকের যে যার যার ধর্ম আছে সে তার ধর্মকে প্র্যাকটিস করবে। ধর্ম যার যার থাকার পরেও কমন ইস্যুতে ডেভেলপমেন্ট, তারপরে আপনার হিউম্যান রিসোর্সকে কাজে লাগানো, কিংবা স্বাধীন পররাষ্ট্রনীতি, কিংবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে উন্নত করে, এখানে তো কোনো ধর্মের বিরোধ নাই। আচ্ছা, বাংলাদেশের কোনো সন্ত্রাস হবে না, এটা কি কোনো ধর্ম বলবে যে না আমাদের আপত্তিতে সন্ত্রাস হবে? এটা কেউ বলবে না, কোনো ধর্মে তো এটা বিরোধ নাই। বেসিক কনসেপ্ট যেটা, বেসিক নিড যেটা, এখানে তো কারো কোনো বিরোধ নাই। বিরোধ হলো যদি যার যার বিশ্বাসের ব্যাপারে, তো সে তার বিশ্বাসকে ফলো করবে, আমি আমার বিশ্বাসকে ফলো করব। রাষ্ট্র পরিচালনা এটা তো সারা দুনিয়ায় তো এটা চলতেছে। কেউ হয়তো 100% ফলো করছে না, আর কেউ ফলো করছে। মদিনা রাষ্ট্রে আল্লাহ রসুল যখন চালিয়েছেন তখন ইহুদিদেরও ভূমিকা রাখার সুযোগ ছিল, খ্রিস্টানদেরও সুযোগ ছিল। মদিনা সনদ যেটা হয়েছিল, সেখানে আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও অন্য ধর্মের লোকদেরকে তো তিনি কাজ করার সুযোগ দিয়েছেন। রাষ্ট্র পরিচালনায় কন্ট্রিবিউশন তারা রেখেছে, এখানেও তাই হবে। আপনাদের এই পরিকল্পনার পরেও আমাদের বাংলাদেশের অমুসলিম নাগরিকদের একটা বড় অংশের মধ্যে এখনো জামাতকে নিয়ে বেশ কিছু জায়গায় উদ্বেগ দেখতে পাই, বা পত্রপত্রিকায় তারা অনেক সময় উদ্বেগ প্রকাশ করেন। আপনারা কি মনে করেন যে এই উদ্বেগ অমূলক? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, এই যে আস্থার যে সংকট, সেটা কাটানোর জন্য কি জামাতের আরো অনেক কিছু করার আছে? দেখেন, জামাতের একেবারে আপনি যদি স্বাধীনতা উত্তর ৭৯ থেকে যদি দেখেন নির্বাচন, বা তার আগেও যদি ৭০-এর নির্বাচনে যদি দেখেন, প্রচুর পরিমাণ অন্য ধর্মের লোকেরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদেরকে ভোট দেয়। তাদের সাথে আমাদের কোনো প্র্যাকটিক্যাল বিরোধ নেই। কারণ তারা কি চায়? তারা তো চায় তার সন্তানটা পড়ালেখা করুক, তারা চায় তার রাস্তাটা উন্নতি হোক, তারা চায় আমানতদার মানুষ, তারা চায় সৎ মানুষ। এটা কোন ধর্মের? এটা কোনো মানুষই আসলে, মানুষ দেখে যে আমার দ্বারা কার কাছে আমার আমানত সংরক্ষিত থাকবে, কার কাছে আমি আঘাতপ্রাপ্ত হব না, কে আমাকে ক্ষতি করবে না, আমার নিরাপত্তা কার কাছে আছে। এই বিবেচনায় বাংলাদেশের যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন তারা সবচেয়ে বেশি ট্রাস্ট করে জামাতকে। আর এই বিভ্রান্তি ছড়ায় ওরা কিছু পলিটিক্যাল বলতে পারেন একটা অংশ, পলিটিক্সের সাথে জড়িত কিছু প্রোপাগান্ডা যারা করে, অপপ্রচার মিডিয়ায় যারা করে, এটা ক্ষুদ্র অংশ। আজকাল তো সোশ্যাল মিডিয়া এটা লিখে দিল বা সেটার উপরে চললো আলোচনা। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি তো সাংবাদিক, বা আপনাদের টিভি থেকে আপনি সার্ভে করতে পারেন যে জামাতকে অপছন্দ করে একটা সার্ভে রিপোর্ট দেখান যে কত % হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জামাতকে, তারা বলবে যে না, আমরা জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই। জামাত ইসলামকে ফলো করে, বাট দে আর অনেস্ট, দে আর রেসপন্সিবল, এবং তারা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না। বরং এই আওয়ামী লীগই সবচেয়ে বেশি দাবি করে যে তারা হলো হিন্দুদের ভোট পায়, কিন্তু সবচেয়ে বেশি হিন্দুদের যদি ক্ষতি করে, সম্পত্তি দখল করে, শত্রু সম্পত্তি সবচেয়ে বেশি দখল করেছে কারা? এই আওয়ামী লীগের লোকেরা। শত্রু সম্পত্তির নাম দিয়া আসলে তো আমরা কাউকে কোনো শত্রু মনে করি না, সবাই হলাম আমরা বন্ধু। প্রত্যেকটা ধর্মের লোকেরা আমরা এক অন্যের বন্ধু, তার ধর্ম সে পালন করবে। কিন্তু এইটা সবচেয়ে বেশি অপব্যবহার করেছে হলো এই আওয়ামী লীগ। খোঁজ নিয়ে দেখেন, হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, হিন্দুদের মেয়েদের উপর আক্রমণ করেছে, হিন্দুদের সম্পদ দখল করেছে, তাদের জমি কেনার নামে যা দাম তার 10 ভাগের 1 ভাগ দিয়ে বলছে যা এখান থেকে ভাগ। কিন্তু হিন্দুরা তো মুখ ফুটে কথা বলতে পারে না, অন্য ধর্মের লোকেরা। আপনি জানেন যে মিরপুরে আমিরে জামাতের আসন, খ্রিস্টান পাড়ে যান, জিজ্ঞেস করেন ডাক্তার শফিক সাহেব কেমন মানুষ, তারা কেমন বলে। দলের প্রধানই তো তাদের কাছে গিয়েছেন ভোট চাওয়ার জন্য, তারা ভোট দিয়েছেন। খ্রিস্টান সম্প্রদায় তারা আমিরে জামাতের অনেক প্রোগ্রামে এসে তারা বলেছেন যে আমরা আপনাকে সম্মান জানাই, আপনার মতো নেতা আমরা পেয়েছি। আমরা তো সন্দেহ করি না হিন্দুদেরকে, আমরা খ্রিস্টানদেরকে সন্দেহ করি না, আর তারাও আমাদেরকে সন্দেহ করে না। তার মানে এটা করে এটা পলিটিক্যাল কিছু মানে মিসক্রিয়েন্ট আপনি বলতে পারেন। তার মানে যে বদনামগুলো আছে বা যে আলোচনাগুলো হয় সেগুলোকে আপনি পলিটিক্যালি প্রোপাগান্ডা হিসেবে বলছেন। আরেকটা বিষয় হচ্ছে জামাত ইসলাম ক্ষমতার স্বাদ ওইভাবে কখনো পায়নি, এবার আপনারা বিরোধী দল হয়েছেন, কিন্তু ক্ষমতা কি পার্টিকে চেঞ্জ করে ফেলে কিনা, এই কারণে বলছি যে আপনাদের এবার বিরোধী দলে আসার পর বেশ কয়েকজন এমপির কর্মকাণ্ড আপনাদেরকে বিব্রত করেছে, আপনারা দেখেছি যে সাংগঠনিকভাবে ব্যবস্থাও নিয়েছেন। অন্য পার্টিগুলোর মধ্যে এ ধরনের বিষয় হয়তো কম দেখা যায়, জামাতের মধ্যে হয়তো একটু বাড়তি
বাড়ছে, এটা কি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ফলেই হচ্ছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসেন, এই ধরনের নেগেটিভ ইজম আরও বাড়বে কিনা? না, এটা ক্ষমতার সাথে কোনো সম্পর্ক নেই। এটা কত পার্সেন্ট লোক করেছে? অন্যদের যেখানে 100-তে 99% করে, সেখানে আমাদের 1%-এর 99 ভাগের 1 ভাগ হয়তো একটা ঘটনা বা দুইটা ঘটনা ঘটেছে। তো সেটাতে আমরা কি ভূমিকা রেখেছি? অপরাধ তো যে কোনো মানুষ, কেউ তো ফেরেশতা না। জামাতের লোকেরাও মানুষ, অন্যরাও যারা দল করে তারাও মানুষ। মানুষ মাত্রই তার ভুলের আশঙ্কা থাকবেই। তো সেক্ষেত্রে দলটাই ভুলকে কী করলো, জাস্টিফাইড করলো, না সাথে সাথে ভুলের ব্যাপারে যথাযথ অ্যাকশন নিল? যদি অ্যাকশন নিয়ে থাকে তাইলে আর এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, বরং অন্যদেরকে প্রশ্ন করা উচিত যে আপনাদের যে এত ঘটনা, সেই ঘটনাগুলো কোনো অ্যাকশনই আপনারা নিচ্ছেন না কেন? সবাই মিলে যদি অ্যাকশন নেয় তাহলে তো আর দলের মধ্যে কোনো মিসক্রিয়েন্ট থাকবে না। দলের মধ্যে কেউ ভুল করলেও সেটা আর সাহস করবে না, অন্যরা সাহস করবে না। জামাত তো প্রপার ইনিশিয়েটিভ নিয়েছে, অ্যাকশন নিয়েছে। আর এইটা জামাতের ক্ষমতায় পাশাপাশি কাছাকাছি আসা বা ক্ষমতা, এটা না। জামাতের মধ্যে এরকম ত্রুটি অতীতেও দুই একজন করেছে, করলে জামাত সেটা, অতীতে মিডিয়া এইভাবে ফোকাস করে নাই জামাতকে। এখন জামাতকে একটু মিডিয়া বেশি ফোকাস করতে তারা মজা পাইতেছে, এই কারণে আলোচনায় হয়তো বেশি হচ্ছে। আরেকটি প্রশ্ন করে আমরা আপনার দলকে নিয়ে আরেকটি প্রশ্ন করে বিরতিতে যাব। নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিয়ে জামাতের অবস্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, কিন্তু একজন নারী যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যায় বা নির্বাহী বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে যেতে চায়, জামাতের রাজনৈতিক দর্শন সেখানে কি বলে? কোনো অসুবিধা নেই। নারী তো আমাদের এখানে পুরুষের চেয়ে নারী বেশি। তো যে আমি ঢাকা সিটির আমির, এখানে আমাদের ইউনিট মানে সর্বনিম্ন যে শাখা ব্রাঞ্চ আর এটা আমরা ইউনিট বলি, এটা নারীর বেশি, আমার চেয়ে 1.5 গুণ বেশি ওদের। তারপরে ওয়ার্ড বলেন, এটাও তাদের বেশি। তাদের অন্যান্য সকল কর্মীও বেশি। আমরা যেটা রুকন বলি, স্তর আছে আমাদের এখানে, এগুলো তাদের বেশি। তারা একেবারে খুব জুলাই আন্দোলনে মাঠে নেমে নেতৃত্ব দিয়েছে, সেমিনার করতেছে, বক্তৃতা দিচ্ছে। আমাদের পার্টির ইন্টারনাল যেসব মিটিং আছে, যেটাগুলো আমরা শোরা বলি, আমাদের যে পার্টির যেসব স্তর আছে, এইসব জায়গায় তারা রোল প্লে করতেছে বা কায়দা তারা বক্তব্য। কিন্তু নির্বাচনে আপনারা কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেননি, এটা নিয়ে আলোচনা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে অনেক সময় নারীরা, অনেক নারী চাইলে, আমরা দিতে চাইলেও তারা যদি রাজি না হয়, যাকে তাকে তো দেওয়া যাবে না। ক্যান্ডিডেট কখন দেওয়া হয়? তুলনামূলকভাবে বেস্ট ক্যান্ডিডেট। এখন যদি পুরুষ ক্যান্ডিডেটে যদি তুলনামূলকভাবে বেশি সক্রিয় ভূমিকা রাখবে, বেশি মানুষের কাছে যেতে পারবে, নারীটা তার নারীত্বের কারণে, তার পারিবারিক নানা সামাজিক কারণে যদি যাইতে না পারে, তাতে জোর করে তার নামানোটা তো, এটা তো আরেকটা অন্যায় কাজ। তো সদের জামাত যেহেতু একটা মোরাল ভ্যালুকে ফলো করে, তো সুতরাং এইভাবেই নারীদেরকে উৎসাহিত করা হয়। যদি রাজি না হয় তাহলে তো এই যে সংরক্ষিত আসনে নারী দিছি না আমরা, নারী যদি আমাদের কোনো রিজার্ভেশন থাকতো তাহলে এখানেই দিতাম না আমরা। এখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, জামায়াতের আমিরও বলেছেন যে সরকারের ইতিবাচক কাজে তারা পাশে থাকবে। সেই ক্ষেত্রে জামাত কি বর্তমানে সরকারের সহযোগী নাকি কার্যকর বিরোধী রাজনৈতিক শক্তি? আপনারা কি দেখছেন? আমরা তো গোপন কোনো কাজ করছি না। পার্লামেন্টে আমরা যে বক্তব্য রাখছি সেটা আপনারা দেখতেছেন, ওয়াকআউট করতেছি। সরকারকে তার, বিশেষ করে সরকার যে বিসমিল্লাহ গলত করলো, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে, এটা নিয়ে বাকায়দা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা যে মানে ভূমিকা রাখছি, বিএনপি তো রীতিমতো এটা ফেস করতে গিয়ে গলদগরম হয়ে যাচ্ছে। এবং জামাতের এই, আমরা যেটা বলতেছি পরিষ্কার কথা, যে জুলাই সনদ যদি কার্যকরী করা না হয় এবং এটাতে যদি জোড়াতালি দেওয়া হয়, হাসিনা যে টাইপের করতাম, দেখেন অলরেডি বিচার বিভাগ, গুম কমিশন, র্যাব, এগুলো নিয়ে যে প্রস্তাব তারা দিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের জন্য তদন্ত করবে পুলিশই, মানে যে মানবাধিকার লঙ্ঘন করবে সেই আবার তদন্ত করবে। বিএনপির এই যে মানে তাদের ডাবল স্ট্যান্ডার্ড, এই যে তারা যেটা করছে, তারা মনে করছে তারা খুব অতি চালাক। এরকম চালাকি কি আওয়ামী লীগ কম করছে, হাসিনাকে কম করছে নাকি? চালাকি জনগণের কাছে ধরা পড়ে নেই? সুতরাং এগুলো করে আলটিমেটলি বিএনপি তার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা চাই না এই যে আওয়ামী লীগের মতো দলটা ব্যানিশ হয়ে গেল একেবারে। যাই হোক, মানে একটা দল ছিল তো, তারা কয়েকবার দেশে শাসনও করেছে, সেই দলটা এখন
একটা লোক 32 নম্বরে যাইয়া যে একটু মানে একটু উকি মারবে এরকম একটা নেতা খুঁজে পাওয়া গেল না 2 বছরে। একটা দল কীভাবে, মসজিদের ইমাম পর্যন্ত তার মামলার রায় হয়ে গেছে, শাস্তি হয়েছে, তার মসজিদের ইমাম পর্যন্ত পালায় চলে যেতেছে। তো এই যে এগুলো বিএনপি যেটা করতেছে, প্রায় 70% মানুষের ভোটের রায়কে যেভাবে অবমূল্যায়ন করছে, সিনেমিনি খেলা খেলতেছে, তামাশা করতেছে, এটা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎকে শুধু অন্ধকারের দিকে নিয়ে যাবে এবং দেশও এর মধ্য দিয়ে একটা পলিটিক্যাল পার্টি এভাবে যদি তার কর্মের কারণে জনগণ থেকে আলাদা হয়ে যায় তাহলে তো দেশের জন্য এটা ক্ষতি। আমরা তো মনে করি মনোপলি রাজনীতি করবো, আচ্ছা বিএনপি শেষ হয়েছে, জামাত একাই থাকবে। দেশে তো জামাত ক্ষমতায় গেলে তো বিএনপির মতো একটা দল বিরোধী দলের থাকা দরকার আছে। তো সেই ক্ষেত্রে আসলে বিএনপি যা করছে এটার তীব্র প্রতিবাদ আমরা পার্লামেন্টেও করছি, পার্লামেন্টের বাইরে করছি। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে জামাত, হ্যাঁ, জামাতের পলিসি হলো যে কেউই, আপনি যদি একটা ভালো কাজ করেন, দীপ্ত টিভিও যদি একটা ভালো কাজ করে, আমরা দীপ্ত টিভির পাশে দাঁড়াবো। যে কেউ ভালো কাজ করবে, ভালো কাজের সাথে আমরা, যেমন উনি মালয়েশিয়া সফর করলেন, চায়না সফর করলেন, আমরা কিন্তু পার্লামেন্টে যে প্রস্তাব আসছে আমরা সাথে সাথে এটা সমর্থন করেছি। কেন? এটা ওনার ভালো একটা গুড ইনিশিয়েটিভ ছিল। এভাবে উনি ভালো কাজ করলে আমরা অবশ্যই যে এটাও খারাপ বলবো না, এরকম আমরা বলবো না। আমরা গোড়া না, অন্ধ না, আমরা আলোকিত রাজনীতি করি। কেউ ভালো করলে ভালোকে ভালোই বলবো। আর চালাকি করি, অতি চালাকির গলায় দড়ি একটা কথা আছে না, চালাকি করে যদি জাতির সাথে তামাশা করা হয় তাইলে জনগণ সেটা বুঝবে এবং আমরা জনগণের কণ্ঠস্বর হিসাবে, বিরোধী দিকে রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং করে যাবো ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অবস্থান জানতে চাই। আপনারা কি এই সংবিধানের সংস্কার চান নাকি নতুন করে পুরো সংবিধানে লিখিত হবে সেটা চান? এই সংবিধান সংস্কার করতে গেলে এটা নতুনভাবে লেখার প্রয়োজন হইতে পারে বা কী হইতে পারে। আমাদের প্রথম দাবি হলো সংবিধান সংস্কার করার জন্য আগে যে সংস্কার পরিষদের শপথ, এটা বিএনপিকে নিতে হবে। নিয়ে তার আলোচনা করুক যে এটাই রিরাইট করবে না প্রয়োজনে একবারে সম্পূর্ণ নতুন করে লিখতে হবে, এটা ওই বডি সিদ্ধান্ত নেবে। আপনি আমি তো এখান থেকে বাইরে থেকে এটা বলতে পারবো না। আমাদের কথা হলো পার্লামেন্ট মেম্বারদেরকে জনগণ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, তাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। পাশ করার আগে এক কথা, তাদের কেউ কেউ বলেছেন হ্যাঁ আমরা এই সময় জুলাই সনদ মেনে নিয়েছে, কারণ না হলে ভোট হইতো না, ভোট না হলে তো আমরা পাওয়ারে আসতে পারতাম না। তাহলে ছলনা, যে জাতির সাথে এরকম প্রকাশ্যে ছলনা করলে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় বহন করে না। জনগণকে এইভাবে আন্ডারমাইন্ড করা, টিজ করা, জনগণকে নিয়ে জনগণকে এরকম এক ধরনের তামাশার বস্তু বানানো, এটা হাসিনা করতো। এটা হাসিনা করতো। হেফাজতের এখানে যারা মারা গেছিলো কইছে না না এটা গায়ে লাল রং লাগাইয়া আর শুয়ে পড়ছিল, আর পরে যখন পুলিশ চলে গেছে দৌড় মারছে। কত তামাশা, অথচ কত লোক ওখানে হত্যা হয়েছে, আহত হয়েছে। অধিকার এটা রিপোর্ট দিয়েছিল বলে অধিকারের সেক্রেটারিকে জেলে যেতে হয়েছিল। আমার সাথে একসাথে জেলে ছিল বেচারা, একই রুমে ছিলাম। পরে যে উপদেষ্টা হইলেন আর উনি, সেই অধিকার দেখলাম আজকে রিপোর্ট, আদিলুর রহমান খান সাহেব, সেই অধিকার দেখলাম আজকে রিপোর্ট করছে যে দেশ সেই আগের স্টাইলে চলছে। তাইলে আমরা কি পেলাম? যেই লাও সেই কদু। আমরা কি জুলাই আন্দোলন, আমাদের তরুণেরা কি আন্দোলন করেছিল সেই হাসিনার মতো শাসন পাওয়ার জন্য? তাইলে আমাদের পরিষ্কার বক্তব্য হলো, এই জন্য আমরা লং মার্চ ঘোষণা করেছি। 5 তারিখে চিটাগাং, 19 তারিখে রংপুর, এরকম 4টা লং মার্চ ঘোষণা করা হয়েছে। কেন এত তাড়াতাড়ি লং মার্চে আমরা গেলাম? প্রশ্ন উঠতে পারে। লং মার্চ তো একটা চূড়ান্ত বা বড় ধরনের কর্মসূচি, আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নাই। গভর্নমেন্টকে তো আমরা ভিতরেও বোঝাচ্ছি, বাইরেও বোঝাচ্ছি, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। এমন তো না যে দেখা হচ্ছে না, হাত মিলাচ্ছি না, কথা হচ্ছে না। না, আজকেও তো যখন ভোট হচ্ছিল, ভোট দিয়ে রাষ্ট্রপতি মানে যিনি নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আমাদের 40 তিনি বিরোধী দলের সাথে হ্যান্ডশেক করেছেন সবার সাথে। তো আমরা তো তাদের সাথে কথা বলছি, বোঝাচ্ছি যে আপনারা এটা মেনে নিন, আপনাদের কোনো লস হবে না। তারা মানবে না কেন জানেন? তারা মানবে না হলো তারা হাসিনার মতো অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করতে চায়। যদি কিছু পাওয়ার বিচারপতিদের হাতে চলে যায়, রিস্ক তাকে মন্ত্রীদের ডাকিয়ে বসবে। কিছু পাওয়ার যদি সাংবাদিকদের হাতে চলে যায়, কিছু পাওয়ার যদি পুলিশের হাতে চলে যায়, কিছু পাওয়ার যদি মানবাধিকার হাতে চলে যায়, তো ডাক দিয়ে বসবে। এই পাওয়ারের কথা যেহেতু বলেছেন, আমি পাওয়ার নিয়ে একটি প্রশ্ন করতে চাই যে দলেই বাংলাদেশে ক্ষমতায় আসে তারা প্রশাসনের উপরে প্রভাব, নিয়োগ বদলি, টেন্ডার, দলীয়করণের অভিযোগ তো এটা
অনেক পুরনো। এখন বিরোধী দলে থেকে সরকার দল যে ধরনের উদ্যোগ নিচ্ছে, এইটাই আপনারা বিরোধিতা কিভাবে করছেন এটা শুনতে চাই। আর একটা হচ্ছে, আপনারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসেন, এই সিস্টেম কি ভাঙতে পারবেন? এবার তো এইটাই সবার প্রত্যাশা ছিল এবং বিএনপির ইশতেহারেও কিন্তু এই কথা বলা হয়েছিল যে মেধার 31 দফাতে তাদের মেধার ভিত্তিতে তারা করবে। এখন দেখেন সরকারি সংস্থা, সরকারি এবং প্রাইভেট যে সংস্থাগুলো, গ্যাস ট্যাস এই টাইপের যেগুলো প্রাইভেট যে সংস্থাগুলো আছে, এখানে একেবারে কোর দলীয় লোকটাকে বসাই দিচ্ছে। কোনো লজ্জা শরম তাদের মধ্যে কোনো কাজ করতেছে না যে এই লোকটা একটা বিএনপির লিডার, তো তারা আমি এই জায়গায় বসাই দেবো না। আর কি সমাজে কোনো ভালো লোক নাই? শুধু বিএনপির লোকেরাই যোগ্য, শুধু বিএনপির লোকেরাই ভালো? তার মানে কি অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করার দিকে তারা যাচ্ছে। এইটাই তাদেরকে কিন্তু বড় ধরনের জনসমর্থনহীন করে ফেলবে, জন অসন্তুষ্টি তৈরি করবে। এটা তারা বুঝতেছে না। এটা পাওয়ারের বোধহয় একটা দুর্বলতা, যে পাওয়ার পরে যারা পায় এক্সারসাইজ করে তারা অতীত ভুলে যায়। পাওয়ার বোধহয় এমন একটা বিষয় যে এটার আশেপাশে মোসাহেবরা বেশি থাকে, ফ্লাটার লোকেরা বেশি থাকে। তারা ফ্লাটারিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নানা ভুলভাল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যায়, যার ফলে একেবারে সকালের সূর্যের আলোর মতো স্পষ্ট বিষয় দেখা যাচ্ছে যে সারা জীবন বিএনপি বলছে একটা স্বাধীন নির্বাচন কমিশন চাই। তারা কেয়ারটেকার সরকারের জন্য আগে রাজি না হইলেও পরে তারা এটার জন্য আন্দোলন করেছে। তারা স্বাধীন বিচার বিভাগ চায়। তারাই লেখছে তাদের ইশতেহারের এক নম্বর পয়েন্ট হলো তারা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, সংস্কার কমিশন গঠন করবে। তাদের ওখানেও তো সংস্কার লেখা। এখন এই সংস্কার শব্দ নিয়ে তারা এত ঘুরপাক খাচ্ছে কেন? সংস্কার মানে আমূল পরিবর্তন, সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট। জোড়াতালি দিয়া একটা নিয়ে আসলো বিল, আপনি সবার সমর্থন লাগবে না, তাদের লোক যেহেতু বেশি আছে, হা বলুন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। নাটকারী এটা। পার্লামেন্টে দেখবেন মাঝে মধ্যে কোনো ডিবেট নাই, কোনো আলোচনা নাই, বিরোধী দল অংশ নিচ্ছে না বা অংশ নেওয়ার কোনো স্কোপই নাই। কাগজ দিছে 3 মিনিট আগে, 1 মিনিট আগে। একটা বিল আনতে হইলে সময় আছে, 3 দিন আগে বা 2 দিন আগে বা কমপক্ষে 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে, এটা আগে দিতে হবে সবার টেবিলে, দিয়ে তাকে পড়ার সুযোগ দিতে হবে, কথা বলার। 1 মিনিট আগে দিচ্ছে এনে, তার মানে তোমার আলোচনার অংশগ্রহণ দরকার নেই, আমরা তো আসি বেশি, আমরা হা বলবো, জয়যুক্ত হয়ে যাবে। এটা না বলে অ্যামেন্ডমেন্ট। এসব অ্যামেন্ডমেন্টের কোনো ভবিষ্যৎ নাই, এগুলো যে কোনো সময় পাল্টে যেতে পারে। আপনি যদি আদালতে যাইয়া আপনি রিট করেন যে এটা এই কারণে জনস্বার্থ বিরোধী, আদালত এটাকে বয়ড করে দিতে পারে। তাইলে এগুলোর কোনো ভিত্তি নাই। আর যদি এটা সংস্কার হয় এবং একটা জুলাই সনদের ভিত্তিতে যদি হয়, সর্বসম্মতক্রমে যেটা হয়েছে, এটা সহজে আদালতও হাত দেবে না। তারা চিন্তা করবে যে এটা গোটা জাতীয় ঐক্যবদ্ধ হয়ে একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছে, এটা সহজে হাত দেবে না। কিন্তু অ্যামেন্ডমেন্ট তো যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। এবং বিএনপি অলরেডি যেসব বিষয়গুলো নতুন করে প্রস্তাব নিয়ে আসছে, এগুলো এক কথায় মানবাধিকার লঙ্ঘনের গোমের লাইসেন্স তারা দিচ্ছে, প্রশাসনকে তারা লাইসেন্স দিচ্ছে। অর্থাৎ বলতেছে প্রশাসনের যারা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো তাদের অসুবিধা হবে না কেন? তারা যদি অন্যায়ভাবে কিছু করে তাদেরও তো অসুবিধা হইতে হবে। প্রশাসনকে এরকম ব্ল্যাঙ্ক চেক দেওয়ার অধিকার কে দিয়েছে? তার মানে তারা ভবিষ্যতে ওই একই অস্ত্র ব্যবহার করবে। কয়জনকে এরকম গুম করবে? এরপর দিন নিজেরাই গুম হয়ে যাবে। এই গুমের সংস্কৃতি, এইগুলো চর্চা করতে করতে কোনদিন নিজেরাও তো গুম হয়ে যাবে। তখন কি হবে? রাষ্ট্র এবং রাজনৈতিক দল নিয়ে আলাপ করলাম, এবার একটু ব্যক্তি মোহাম্মদ সেলিমউদ্দিনে ফিরতে চাই। এই কারণে ফিরতে চাই যে ব্যক্তি সেলিমউদ্দিন এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন ভবিষ্যতে এবং জামাতের মনোনীত প্রার্থী। সম্প্রতি আপনার 2টি উদ্যোগ নিয়ে ফেসবুকে খুব আলোচনা সমালোচনা হয়েছে, যদিও আপনি প্রচারণার উদ্যোগ হিসেবে নিয়েছেন। সম্ভবত আমি যদি ভুল না করি, একটি হচ্ছে কোরবানির সময়ে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আপনি একটি পলিথিন তৈরি করেছিলেন, যেটিকে আপনি প্রচারণা, এটা একটু শুনবো এই আইডিয়াগুলো কিভাবে ডেভেলপ করেছেন। আরেকটি হচ্ছে আপনার একটি রিল খুব ভাইরাল হয়েছে যে আপনি সিগারেটের প্যাকেট বিতরণ করছেন মানুষের মাঝখানে। এটা নিয়ে পরে হয়তো সবাই বুঝতে পেরেছে যে কি করেছেন। এই আইডিয়া দুটি কি ছিল এবং কিভাবে মানুষের সাড়া পেয়েছেন? প্রথম হলো কোরবানির ঈদ তো আমাদের মুসলিম জাতির জন্য এক ঐতিহাসিক স্মৃতি বিজড়িত। আমাদের নেতা, আমাদের পিতা সৈয়দিনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত যে কোরবানি। তো সেই কোরবানিতে
শত শত হাজার হাজার লাখ লাখ গরু বাজারে ওঠে। তো এই গরুগুলো যখন বাজার থেকে কিনে নিয়ে যায়, মানুষ জিজ্ঞেস করে ভাই এটার দাম কত, ভাই কত দিয়ে কিনলেন, এটা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করে। তা আমরা চিন্তা করলাম এমন একটা কিছু করি যেটার মাধ্যমে গরুগুলো একটা মালা পরে বাড়িতে যাবে, মনে হবে যেন শ্বশুর বাড়িতে যাচ্ছে, একটু সুন্দর লাগবে, গরুর সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। আর এই মালাটা আসলে একটা পলিথিনের বড় ব্যাগ, যেখানে কোরবানির দিন যেটা হয় মানুষ রাস্তাঘাটে কোরবানি করে, ময়লা কোথায় রাখবে ওখানেই পড়ে থাকে। আবার ময়লা যারা কালেকশন করে তারাও তো মানুষ, তারা আইসা নিতে নিতে ততক্ষণে আপনার বয়স্ক মানুষ যাদের ইমিউনিটি লস হয়ে গেছে তারা অসুস্থ হয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তা আমরা চিন্তা করলাম যদি একটা ব্যাগ সবাই দিয়ে দেই, তাহলে জবাই করার পরপরই এই ব্যাগটা খুলে ময়লাগুলো এখানে রেখে দিল, দিয়ে মুখ বন্ধ করে যদি পারে একটু আগাইয়া যেখানে ময়লা রাখা হয় ওখানে এনে দিয়ে আসে, তাহলে ওই ময়লা নিয়ে যারা যে কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, তাদের কষ্টটা লাঘব হইল। এই লোকটা একটা সামাজিক কাজে অংশ নিল, ময়লাগুলো অনেক সময় ধরে পড়ে থাকলো না। মূল হলো এটা একটা ব্যাগ, পলিথিনের ব্যাগ, যেখানে বর্জ্য ফেলা হবে, ময়লা রাখা হবে, স্মার্ট একটা ব্যাগ, অনেক বড়। কিন্তু এটাকে মালার আকারে সাজাইয়া গরুর গলায় দিয়ে দেওয়া হইলো, গরু বাড়িতে নিয়ে গেল, তারপরে লোকেরা দেখলো যে এটা একটা মালা। জাস্ট মানুষের এটা একটা ইউনিক আইডিয়া ছিল আপনাদের পক্ষ থেকে মাধ্যম। আর যেটা নিয়ে সমালোচনা হলো সিগারেট, সেটা আসলে সিগারেটের প্যাকেটের মতোই, ওই ঠিক একেবারে হুবহু ওই সাইজ না, বাট একটা প্যাকেট, আরে ছোটো প্যাকেট করছি তো লাগছে যে একটা সিগারেটের প্যাকেট। তা এখানে সিগারেটও লেখা নাই, সিগারেট সদৃশ কোনো কিছুই ছিল না। কিন্তু কি ছিল ভিতরে ছিল একটা, আমার পক্ষ থেকে একটা জাস্ট চিঠি, কাদের জন্য, মাদক সেবী যারা, অথবা যারা এখনও মাদক সেবী না কিন্তু তারা ঝুঁকির মধ্যে আছে না, অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে চলে যায়। তা আমরা একটা আহ্বান জানিয়েছিলাম মাদক সেবীদের প্রতি, বন্ধু তুমি যে পথে যাচ্ছ এটা কিন্তু সঠিক পথ নয়, তুমি কিন্তু তোমার সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছ, তোমার ক্যান্সার হওয়ার আশঙ্কা, তোমার ব্রেন হাইপার টেনশন হওয়ার, তোমার অনেক ধরনের লিভার ফাংশন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা, তোমার কি বলে, তুমি যে কোনো সময় হার্ট ফেল করতে পারো। তো তুমি যেদিকে যাচ্ছ এটা ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল, বরং তুমি আমাদের দেশের সম্পদ, আগামী দিনে দেশ চালাবা, তুমি মা বাবার একটা ভবিষ্যৎ, সমাজের একটা ভবিষ্যৎ, তুমি ওই পথে যাইও না, তখন থেকে ফিরে আসো। তো এটাতে যারা একমত হবে তারা সাইন দিবে, দিয়ে তারা একমত হবে যে ঠিক আছে আমরা আর মাদকের দিকে যাব না। এটা আমরা ব্যাপক ক্যাম্পেইন করেছি প্রায় 4 দিন ব্যাপী সারা সিটিতে। সেখানে এই প্যাকেটের ভিতরে লেটারটা ছিল, আমরা বলেও দিয়েছি, যখন দিচ্ছি আমি নিজেই বিতরণ করেছি যে এটা কিন্তু সিগারেট না, এটার ভিতরে একটা লেটার আছে, এবং কাউকে পড়িয়েও শুনিয়েছি। ব্যাপারটা কোনো অন্ধকারের মধ্যে না যে এরকম যে কাউকে আমরা একটা জিনিস দিয়ে ফেলে চলে আসছি আর মানুষ সিগারেট মনে করে নিয়েছে। আমরা যখন দিচ্ছি তখনই বলে দিচ্ছি যে এটার ভিতরে একটা লেটার, একটা চিঠি আছে। তার মানে সঠিক পথে ফেরানোর জন্যই আপনাদের এই উদ্যোগ ছিল, কিন্তু সেটি যেহেতু প্যাকেট সদৃশ্যটা অনেকটা সিগারেটের প্যাকেটের মতো ছিল, তাই হয়তো সমালোচনা হয়েছে। কেউ না দেখে না জেনে অনুমান নির্ভর। আর জামাতের ব্যাপারে কিছু বললে হয় কি, একটু ফোকাসে আসা যায়, মিডিয়ার কাভারেজ পাওয়া যায়। যে কেউ জামাতের বিরুদ্ধে বললে এটা তাড়াতাড়ি দেখবেন সবাই ছড়ায় দেয়, মানে জামাতের বিরুদ্ধে বলতে পারলে ভাইরাল হয়ে যাওয়া যায়। এই জন্য অনেকের মধ্যে ভাইরাল হওয়ার সেই সুখ স্বপ্ন থেকে জেনে উচিত তো প্রথমে আমি জিনিসটা দেখবো যে আসলে এটা কী, বা আমার ভয়েস তো দেখা যাচ্ছে, আমি যখন এটা বিতরণ করতেছি তখন তো আমি ভয়েসও দিচ্ছি যে ভাই একটা আবেদন, একটা চিঠি, এটার মধ্যে সিগারেট না, এইভাবে ডাইরেক্ট কথাই আছে। তো এইটা শোনার পরেও আরেকজন বললো যে উনি সিগারেট বিতরণ করেছে, আমি বললাম ও তাইলে সিগারেট বিতরণ করেছে। যে আমাদের মতো লোক এরকম গাঁজাখুরি কাজ করবে, এটা তো গাঁজাখুরও বিশ্বাস করবে না। তার মানে আপনারাও যে আইডিয়া নিয়েছেন সেটাও যাতে আসলে মানুষের নজরে আসে, আপনারা হয়তো সেই জায়গা থেকে আইডিয়াটি নিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হতে চান একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন নগর প্রশাসক হিসেবে। ঢাকার আপনি তো মানুষের কাছে যাচ্ছেন, আপনার কাছে কোন 3টি সমস্যা ঢাকাতে সবচাইতে বড় বলে মনে হয়েছে? প্রথম সমস্যা তো হলো যে এখানে কোনো স্ট্রং নগর প্রশাসক বা লিডারশিপ, মেয়র সেইভাবে দৃশ্যমান না। অতীতেও যারা ছিলেন তারা কি করেছেন জানি না, আমরা স্ট্রংনেসের অভাব দেখছি, সুষ্ঠু পরিকল্পনার অভাব দেখছি, স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং গতিশীল প্রশাসনের আমরা দৃশ্য আমাদের চোখে পড়ছে না।
যারা আছে নগরের কর্মী হিসাবে তারা কতটা দক্ষ যোগ্য সেটাও আমাদের চোখে পড়ছে না। ফলে একটা ডিমেতে তালা এক ধরনের গতানুগতিক একটা প্রশাসন আমরা দেখতেছি। আর এটা হলো নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 হলো যে একই সাথে 1 নম্বর প্রবলেমের সাথে বলা যায় যে কোনো পরিকল্পনা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। আপনাকে একটা উদাহরণ বলি, আপনি হোল্ডিং ট্যাক্স দেবেন, আপনার 5,000 টাকা হোল্ডিং ট্যাক্স, আপনি গেলেন নগর প্রশাসনের কাছে, ওখানে দালালরা আছে, বলবে স্যার আপনি 20,000 টাকা দিয়ে যান, 15 দিন পরে এসে দেখা করেন। কাজটা হলো 5 মিনিটের, ফরম্যাট আছে, ওখানে লিখবে অমুক এত টাকা, তার এত হোল্ডিং নম্বর থেকে এত টাকা ট্যাক্স দিবে, এটা সরকার পাবে, এটা তার ইয়েকে দিচ্ছে না, যিনি ট্যাক্স দিচ্ছে তাকে তো আর এখানে কোনো কনসিডার করতেছে না। কিন্তু আপনাকে দিতে হবে 20,000 আর যাইতে হবে 15 দিন পরে। 15 দিন পরে যাওয়ার পরে আবার বলবে স্যার এটা রেডি হয়নি, আপনি আরও পরে আসেন। এই যে দেখেন আপনার একটা প্রশাসনের অবস্থা, যে আপনি সরকারকে ট্যাক্স দিতে যাবেন, সেখানে দালাল ধরতে হবে, সেখানে সময়ে আপনাকে ল্যাপস করতে হবে এবং সেখানে আপনাকে বেশি টাকা দিতে হবে। ঘুষ বাণিজ্য, ঘুষের বাইরে এখানে কিচ্ছু নাই। তো ফলে এইটা একটা প্রবলেম। দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, এখানে কোনো স্বচ্ছতা নাই, ট্রান্সপারেন্সি কিছু নেই। দ্বিতীয় হলো যানজটের কারণে আপনি যেখানে আধা ঘন্টায় আসতে পারবেন সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনার কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। এই যানজটটা নিরসনে এমন আহামরি যে এখানে কোনো বাজেটের দরকার তা না, একটা পরিকল্পনা দরকার। আমি 2-3টা কথা বলি যানজটের ব্যাপারে। আপনি দেখেন সারা দুনিয়া, আমরা বিদেশ গেছি, লন্ডন, আমেরিকা, সব জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, মাল্টি লেভেল কার পার্কিং টার্মিনাল আছে, আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড, হাজার গাড়ি। আপনি ঢাকা হলো 10টা জুনে ভাগ, উত্তর 10টা জুনে 10টা কার পার্কিং টার্মিনাল করেন, মাল্টি লেভেল করেন, আন্ডারগ্রাউন্ডও করেন, ওভারগ্রাউন্ডও করেন। অনেক গাড়ি তো আর ঢাকা শহরে ঢুকবে না, বড় বড় মার্কেট যেগুলো আসতেই হবে, তাহলে মার্কেটের পাশেই সেই কার পার্কিং টার্মিনাল করেন। আপনি বাসগুলো যে চলে সিস্টেমের মধ্যে চালান, এক একটা রুটে এক একটা কোম্পানির বাস যেতে দেন। 2টা কোম্পানি 3টা কোম্পানিকে এক রুটে যেতে দিবেন না, তাহলে ওই যে বাসে ধাক্কাধাক্কি যেখানে সেখানে থামায়, এগুলো লাগবে না। আপনি এই যে আছে সিগন্যাল আছে, স্বয়ংক্রিয় সিগন্যাল যেটা পদ্ধতি, এটা ইয়েতে যদি চলে, সেনাবাহিনীর এরিয়াতে যদি চলে, আর গুলশানে 1 আর 2 চলে, সারা ঢাকায় চললে অসুবিধাটা কী? কারণ সারা ঢাকায় ম্যানুয়ালি চালাইয়া টাকা নিতে হবে। আপনি গাড়িগুলোর জন্য যে জরিমানা করেন, এই পরিমাণ জরিমানা করেন যেটা আপনার পকেটে একেবারে ট্রাফিক পুলিশ থেকে উজিরে আজম পর্যন্ত যাবে। আপনি ভারী জরিমানা করেন, 20,000 টাকা জরিমানা করেন, 5টা গাড়িকে জরিমানা করেন, টেলিভিশনের প্রচার করেন যে আজকে তেজগাঁও অমুক জায়গায় বাস স্ট্যান্ডে গাড়ি ভুল জায়গায় রাখার জন্য 20,000 টাকা জরিমানা। আপনি দেখেন 1 সপ্তাহের মধ্যে আর কেউ নির্দিষ্ট জায়গা ছাড়া কোথায় গাড়ি রাখবে না। এখন তো ট্রাফিক পুলিশ বরং আপনি ভুল জায়গায় রাখলে সে হয়তো ভিতরে আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু ঢাকার বাস্তবতা তো তুলনামূলক অন্য যে কোনো জায়গা থেকে আলাদা। কারণ ধরেন আপনি অটো সিগন্যাল করলেন বা আমি তো কয়েকটা বললাম, আরেকটা আপনি ধরেন এই যে রাস্তার উপরে যে আপনার বসে যারা ফুটপাতে যারা বসে, এই ফুটপাতের এগুলোর ব্যাপারে কোনো পরিকল্পনা আছে তাদের? এটার জন্য আপনি আলাদা মার্কেট করে দেন, 10 জনে 10টা মার্কেট করেন। কিন্তু হুট করে কি এই বৃহৎ জনগোষ্ঠীকে অ্যাকোমোডেশন করা সম্ভব কিনা? না, এবার যে পরিমাণ অটো রিকশা এখন ঢাকাতে, এটাই ধরেন আপনারা মেয়ররা চাইলেই কি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি আলাদা লেন করে দেন, অটো রিকশার লেন আলাদা থাকবে, বাসের লেন আলাদা থাকবে। সেই রাস্তা আমাদের আছে। আমি এই ফুটপাথকে উঠে দিব উপরে। এখন ফুট ওভারব্রিজ আছে না, ফুট ওভারব্রিজ যেমন খালি জায়গার উপরে শেড দিয়ে করছে না, এরকম শেড দিয়ে আপনি আরো ফুট ওভারব্রিজ, মানে ফুটপাতের উপরে যেটা দোতলার মতো হবে সেখানে দোকানপাট হবে। সেখানে আমি আমার কিছু দেশে হয়তো এরকম প্রচলন আছে, অনেক জায়গায় আছে। আপনার কথা হলো আপনার মাথায় কোনো পরিকল্পনা আছে কিনা? এই পর্যন্ত আপনি শুনছেন যে যানজট নিরসনে কী পরিকল্পনা দেওয়া হয়েছে? ড্রেনেজ মাস্টার প্ল্যানটা কী গভর্নমেন্টের? এই যে সামান্য 2 দিনের বৃষ্টিতে গোটা ঢাকা সিটি ডুবে গেল, কোনো প্রশাসন ছিল এখানে? আপনি মে জুনে কী করছেন? সমস্ত পরিচ্ছন্নতা কর্মী নামাইয়ে নালাগুলো, ড্রেনগুলো পরিষ্কার করেন নাই কেন? যেখানে যে পানি আটকে যাচ্ছে, লিঙ্ক বন্ধ হয়ে গেছে, সেই লিঙ্ক আপনি করে দিচ্ছেন না কেন? এটা কি হাজার কোটি টাকার ব্যাপার? এটা বাঙালকে হাইকোর্ট দেখান? এইটা হলো জাস্ট জাতিকে, এরা মনে করে আমরা হলাম তাদের প্রজা, আমরা তাদের শাসিত, আর তারা হইল শাসক। এগুলো আমরা যানজট আর আপনার এই জলাবদ্ধতা, এই জাতীয় যে জিনিসগুলো, এগুলো 6 মাসের সময় যথেষ্ট, 6 দিনও বেশি লাগবে না। 6 মাসে এগুলো করা সম্ভব যদি আপনার
পরিকল্পনা থাকে, ব্যবস্থাপনা থাকে, দুর্নীতি যদি না করেন এবং যদি জনগণকে কষ্ট না দিয়া জনগণকে যদি ভালোবাসেন, আপনার সিটির মানুষ, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সমাজের মানুষ আপন করে যদি নিতে পারেন, মানব সেবার ব্রত যদি থাকে, আন্তরিকতা থাকে, এটা কোনো কঠিন কোনো কাজ না। মোহাম্মদ সালিমউদ্দিন, আমরা যারা ঢাকাতে বাস করি আমাদের প্রতিটি নাগরিকেরই এটা চাওয়া যে ঢাকায় যানজট কম থাকবে, ঢাকায় একটু বৃষ্টি হলেই বাড়ির সামনে পানি উঠে যাবে না, বা আমার যে নাগরিক সুবিধাগুলো সেগুলো আমি ময়লার ঠিকমতো পাবো। ভাগাড়ে আপনি ময়লা দিচ্ছেন, টাকাও দিচ্ছেন, কিন্তু এই ময়লা আবার বিকিরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে ময়লা, ট্রাক নিয়ে যাচ্ছে আর রাস্তায় রাস্তায় ফেলে যাচ্ছে। মানে যাই হচ্ছে আসলে সবকিছুর সাথে একটা ব্যবসা জড়িত। মোহাম্মদ সালিমউদ্দিন, আপনি যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জামাতের মেয়র প্রার্থী, আগামীতে নির্বাচন হবে, যদি আপনি জয়লাভ করেন তখন আজকে যে কথা আমাদের বলেছেন আমরা নিশ্চয়ই এটার সাথে আমরা মেলানোর রেকর্ড চেষ্টা থাকলো, করব। ইনশাআল্লাহ। রেকর্ড থাকলো, অবশ্যই রেকর্ড থাকলো। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার অন্য কোনো দিন অন্য কোনো আয়োজনে কথা হবে। সে you. পর্যন্ত আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 মিনিটে এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথি থাকবে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।